ওকে, আমরা আজকে শিখব হচ্ছে আমাদের যে গ্রাফিক্সের প্রধান একটি সফটওয়্যার ফটোশপ। এই ফটোশপের টুলস রয়েছে বিভিন্ন। আমরা গত ক্লাসে আমাদের যে ফটোশপ রয়েছে সেটির ইন্টারফেস এবং কোথায় কি আছে সেটি আমরা জেনেছিলাম। আর আজকে আমরা জানবো আমাদের এই ফটোশপের টুলস এর কাজ কি এবং কোন টুলস দিয়ে কি করা হয়। এজন্য আমরা স্টার্ট থেকে আমাদের অ্যাপস থেকে আমাদের এই ফটোশপটাকে ক্লিক করে ওপেন করে নিলাম। এটা আমরা সবাই পারি। আমাদের এই স্ক্রিনটা আসার পর আমরা এই যে পিএস, বাম পাশে কর্নারে পিএস আছে, এখানে ক্লিক করলেই আমাদের মেন স্ক্রিনে আমরা এন্টার করব। মেন স্ক্রিনে এন্টার করার পর দেখেন আমাদের ইন্টারফেসটা একটু এরকম চলে আসছে না? তো এখান থেকে আমরা টুলসে যাওয়ার আগে আরেকটু রিক্যাপ করার চেষ্টা করি, দেখেন তো আপনাদের মনে পড়ে কিনা। আমরা এই যে ডান পাশের যে উইন্ডোটা আছে, এই ডান পাশের উইন্ডোটা মুভ করতে পারি, সরাতে পারি। গত ক্লাসে আমি বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, এই জন্য রিপিট করছি। ওকে, অর্থাৎ এই যে দেখেন আমাদের এখানে আছে ইনফো, প্রপার্টিজ, তারপরে হিস্টোগ্রাম, নেভিগেটর, তারপরে হচ্ছে লেয়ার, চ্যানেলস, পাথ। সো এই যে হিস্টোরিগ্রাম, তারপরে নেভিগেটর, তারপরে হচ্ছে লেয়ার্স, এগুলোকে আমরা যদি এভাবে ধরে এপাশে এনে রাখি, আমরা এগুলোকে মুভ করতে পারবো, সরাতে পারবো। তো এটা যদি আবার আমরা কেটে দিই, এখানে ক্লোজ বাটন আছে, এটা কেটে দিয়ে আমরা সরিয়ে দিতে পারি। একই সাথে আমরা এটাকে এই পাশে আনলাম, ক্লোজ করে দিলাম। এখন দেখেন এখানে আছে লেয়ার, চ্যানেল, পাথ, এবং এখানে আছে আরো কিছু অপশন দেওয়া আছে, হিস্ট্রি, তারপরে দেওয়া আছে অ্যাকশনস, তারপরে দেওয়া আছে ক্লোন সোর্স, তাই না? এই যে এই আইকনগুলো আছে, এগুলোর কাজ হলো যে আমরা এগুলোকে ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারি। আর লেয়ার হচ্ছে আমরা যদি এখানে একটা ছবি নিয়ে কাজ করি, সেই ছবির লেয়ার এখানে দেখা যাবে। তো আমরা লেয়ারটাকে যদি এদিকে এনে ফেলি, দেখেন এটা হচ্ছে লেয়ারের একটা পপ আপ উইন্ডো। এখন এটাকে যদি আমরা আবার এখানে রাখতে চাই, তাহলে জাস্ট এই যে এটার উপরের অংশটা আছে, এটাকে এভাবে ধরবো, ধরার পর দেখেন আমরা মুভ করলে এটি মুভ হচ্ছে। এটিকে নিয়ে আমরা যদি এভাবে সাইডে রেখে দেই, দেখেন আমরা কোথায় রাখবো, একটা দাগ আসছে, ব্লু একটা বর্ডার আসছে। তো আমরা যদি এখানে রাখি, তার মানে লেয়ারটা এটার উপরে চলে গেল। আবার আমরা এদিকে আনলাম, যদি এই পাশে রাখি, দেখেন এখানে রাখা যায় না, যখন ব্লু বর্ডার আসবে তখনই রাখা যাবে। তো আমরা যদি এখানে রাখি, দেখেন এখানে চলে আসছে না? তো এরকম করে আমরা এভাবে এটা সরাতে পারবো, এভাবে সরাতে পারবো। আমাদের যেটা যেটা প্রয়োজন সেটা আমরা এখানে রেখে দিয়ে ব্যবহার করতে পারবো। তো আমরা এটা কেটে দিলাম। এখান থেকে যদি আমরা এখানে এরকম করি, এই অংশটুকু কিন্তু বড় হয়ে যাচ্ছে। এটা এই আইকনটাতে ক্লিক করলে এটা মিনিমাইজ হয়ে ছোট হয়ে যাচ্ছে, আবার ক্লিক করলে এটা বড় হয়ে যাচ্ছে। তো আমরা যদি এটা এবার সবটুকু সরায় নেই, তারপর এটা ক্লোজ করে দিই, চলে গেল, তাই না? আবার দেখেন এটাকে আবার ব্যাক করব কিভাবে। আমরা বলছিলাম উইন্ডোতে যাব, তারপরে হচ্ছে ওয়ার্ক স্পেস, তারপরে হচ্ছে রেস্ট এসেনশিয়াল, তাই না? আমরা এখানে ফটোগ্রাফি দেওয়া আছে, আমরা এসেনশিয়াল ডিফল্টে ক্লিক করব, এবং তারপর হচ্ছে এখান থেকে ওয়ার্ক স্পেস থেকে রেস্ট এসেনশিয়ালসে ক্লিক করব। তাহলে একদম এসেনশিয়ালসের বেসিকে বা স্ট্যান্ডার্ডে যা থাকে তা এখানে চলে আসবে। আমাদের এই যে লার্ন যে অপশনটা আছে, এটা আমাদের দরকার নাই। সো আমরা এটা ক্লোজ করে দিলাম। তারপরে লাইব্রেরিজ, অ্যাডজাস্টমেন্ট, সোয়াচ, কালার, তারপরে হিস্টোরি, তারপরে হচ্ছে প্রপার্টিজ, এগুলো অনেক সময় প্রয়োজন হয়। তো আমরা এটাকে একটু মিনিমাইজ করে দিই। মিনিমাইজ করলে কি হবে, আমাদের এই দিককার যে স্ক্রিন আছে এটা একটু বড় হবে, স্পেসটা বড় হবে। সো আমরা এরকম করে দিলাম, এটা এরকম করে দিলাম। এখন দেখেন এই পাশে লেয়ার যে অপশনটা আছে, এটাতে যদি আমরা ক্লিক করি, এরকম থাকলে আমরা লেয়ারে ক্লিক করলে লেয়ারগুলো এখানে দেখা যাবে। ওকে, এর চেয়ে বরং আমরা এগুলোকে নিচে দিয়ে দেই, এগুলোকে নিচে দিয়ে দেই এবং এটাকে এরকম করে রাখি, আর লেয়ারটাকে আমরা সামনে রাখি। হিস্ট্রিটাকে আমরা একটু নিচের দিকে রাখলাম, এটা আর একটু ছোট করে দিলাম। ওকে, এখন যদি আমরা আমাদের এই লেয়ারের মধ্যে কাজ করি, তাহলে লেয়ারটা দেখা যাবে। হিস্ট্রিটা আমরা নিচের দিকে রাখতে পারি, অ্যাডজাস্টমেন্টটাও নিচের দিকে রাখা যায়। সো নিচে রাখলাম। তারপরে লাইব্রেরিজ আমাদের দরকার নাই, লাইব্রেরিজটা এখান থেকে ক্লিক করে ক্লোজ করে দিলাম। এখন সোয়াচেস আর কালার উপরে আছে, কালার আর সোয়াচেস আমাদের প্রয়োজন হয় মাঝে মধ্যে। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস প্রয়োজন হয়, সেটি হচ্ছে ফন্ট। ফন্টের জন্য আমরা আবার উইন্ডোতে ক্লিক করব,
উইন্ডোতে ক্লিক করার পরে টাইপ নামে একটা টুল আছে, দেখেন কোথায় টাইপ নামে টুল আছে, টাইমলাইন অপশন টুলস, আচ্ছা কন্ট্রোল টি চাপলে এটা চলে আসার কথা সাধারণত। ভিউ থেকে ভিউ টাইম, এখান থেকে ক্যারেক্টার, সরি এটা হবে ক্যারেক্টার। সো উইন্ডো থেকে ক্যারেক্টার, আমরা বলছিলাম যে এই টুলস গুলো যদি হারিয়ে যায় উইন্ডো থেকে ব্যাক করে নিয়ে আসবো, তাই না? প্রশ্ন কম করেন এখানে, কারণ হচ্ছে যে আমাদের এটা রেকর্ড হচ্ছে। সো আমরা উইন্ডো থেকে গিয়ে ক্যারেক্টারে ক্লিক করলে আমাদের এই যে টাইপ করার যে অংশটা এটা চলে আসবে। ওকে, এখান থেকে আমরা যেমন ওয়ার্ডে ফন্ট চেঞ্জ করেছি, ফন্টের সাইজ চেঞ্জ করেছি, সো এখান থেকে আমরা ফন্টের সাইজ এবং কালার এগুলো সবকিছু চেঞ্জ করতে পারবো। ক্লিয়ার? এখন দেখেন আমরা চলে যাই টুলসে। টুলসে যাওয়ার আগে আমরা একটা ছবি ওপেন করে নিব। ফাইলে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম, ওপেন থেকে আমরা একটা ছবি নিয়ে নেই। ডেস্কটপে ছবি নাই, ওখানেই ছিল, আমরা ব্যাক করে চলে যাই। পিকচার, ক্যামেরা রোল, এখান থেকে আমরা এই ছবিটা সিলেক্ট করি। তো ছবিটাকে ওপেন করে নিলাম আমরা। এখন দেখেন আমরা আমাদের কিবোর্ড থেকে অল্টার বাটন চিপে আমাদের মাউসের হুইল যদি ঘোরাই এদিক ওদিক, তখন কিন্তু আমাদের ছবিটা জুম ইন জুম আউট হবে। এরপর আমরা বলছিলাম টুলস নিয়ে কথা বলবো। এই যে টুলস রয়েছে, এই টুলসটাকে আমরা এভাবে সরিয়ে এদিকেও নিয়ে আসতে পারি। আবার এটাকে চেপে ধরে আমরা এখানে সাইডে রাখার পর দেখেন ব্লু একটা রে এখানে ভেসে উঠেছে। আমরা যদি এখন এখানে রাখি তার মানে এটা সাইডে ফিক্সড হয়ে গেছে। এখন এখানে একটা ছোট্ট আইকন আছে কর্নারে, এটাতে ক্লিক করলেই এটার যে আইকনের পরিধির সাইজটা এটা ডাবল লেয়ার হয়ে গেছে, তাই না? তো আমরা এভাবে রাখবো। প্রথম চলে আসেন আমাদের এই যে লেয়ারটা আছে, এই যে টুলসটা আছে, এই টুলসটা এরকম থাকে সাধারণত। আমরা এখানে ক্লিক করলে এটা ডাবল লেয়ার হয়ে যাবে। সো এই টুলসটাতে আমরা যদি ডিফল্ট যেটা ছিল সেটা আনতে চাই, এই যে 3 ডট আছে এখানে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে এডিট টুলবারে ক্লিক করব। টুলবারে ক্লিক করার পর রিস্টোর ডিফল্টে ক্লিক করব। রিস্টোর ডিফল্টে ক্লিক করলে আমাদের পূর্বে যেমন ছিল তেমন হয়ে আসবে। সো আমরা এটিকে করার পর ডানে ক্লিক করলাম। এখন দেখেন আমাদের এখানে বেশ কিছু টুলস রয়েছে, তার মধ্যে এটা সিলেক্ট থাকে প্রথমে এবং এটা সিলেক্ট থাকে এদিকে এরকম করে। তো এই যে টুলসটা আছে, এই টুলসটাকে বলা হয় মুভ টুল। কি বলা হয়? মুভ টুল দিয়ে আমরা সাধারণত শোনার পরই বুঝতে পারছি যে এটা দিয়ে মুভ করানো যায় বা সরানো যায়, তাই না? সো এটাকে মুভ টুল বলা হয়। আর এটা সিলেক্ট থাকলে আমরা আমাদের এই ছবি বলেন, এখানে অবজেক্ট বলেন, সেটাকে মুভ টুলের দ্বারা সরিয়ে নিতে পারবো। এই ছবিটা আমাদের দেখেন লেয়ারের দিকে আমরা যদি তাকাই, এটা লক করা আছে। এটাকে আমরা আনলক করার জন্য ডাবল ক্লিক করব, এখানে এটা আনলক হয়ে যাবে। এখন আমরা এই মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় এটিকে যদি সরাই, দেখেন ছবিটা মুভ হচ্ছে, তাই না? ক্লিয়ার? মুভ টুলের কাজটা এটা দিয়ে আমরা সাধারণত মুভ করতে পারি যে কোনো কিছু। হ্যাঁ, আগে লেয়ার নিতে হবে, লেয়ার থাকতে হবে। এখন লেয়ারটা যদি লক থাকে তাহলে আপনি সেটাকে সরাতে পারবেন না। একটা যে কোনো একটা অবজেক্ট ছবি আমরা যদি ডকুমেন্টস ওপেন করি তখন আমরা এখানে লেয়ারটাকে চালু করতে পারবো। দেখেন আমাদের এখানে এখন জিরো লেয়ার দেখা যাচ্ছে। সো এটা আমরা এভাবে করতে পারি। এখন এটার উপরে যদি আমরা কোনো অবজেক্ট নেই সেক্ষেত্রেও আমরা এটার এই মুভ টুল দিয়ে মুভ করতে পারবো। এখন আসেন আমাদের এই যে টুলস রয়েছে, এই টুলসগুলোর ভেতরে আরো অনেকগুলো টুলস রয়েছে। সো সেই টুলসগুলো কিভাবে আমরা অ্যাক্সেস করব? দেখেন প্রত্যেকটা টুলসের নিচে একটা করে কর্নারে একটা করে চিহ্ন দেয়া আছে, অ্যারো কি দেয়া আছে না কর্নারে? সো আমরা যখন দেখব যে এই টুলসের নিচে একটা অ্যারো চিহ্ন দেয়া আছে, তার মানে বুঝতে হবে এই টুলসের ভেতরে আরো কয়েকটা টুলস আছে। ক্লিয়ার? সো এখান থেকে মুভ টুলের ভেতরে আমরা যদি রাইট ক্লিক করি তাহলে দেখেন আর্টবোর্ড টুল নামে একটা টুল আছে। সো এই আর্টবোর্ড টুলের কাজটা কি? এই যে এখানে দেখেন আমরা যদি আবার মুভ টুলে ফেরত যাই, মুভ টুলে আমরা সিলেক্ট করলাম, এই যে আমাদের যে ব্ল্যাঙ্ক জায়গাটা আছে না, আমাদের ছবির
বা আমাদের ক্যানভাসের যে সাইজ বা ক্যানভাসের যে মুভমেন্ট কিংবা ছোট করা বড় করার যে কাজ, এইটার কাজ এই কাজটা করা হয় আর্টবোর্ড টুলের মাধ্যমে। আর এই যে আমাদের ক্যানভাসটা, এটাকে বলা হয় আর্টবোর্ড। বোঝা গেছে? অর্থাৎ আমরা যদি আমাদের খাতার একটা পৃষ্ঠাকে আর্টবোর্ডের সাথে তুলনা করতে পারি, ধরেন আমরা পৃষ্ঠাটাকে যদি বড় করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে বড় কিংবা ছোট করতে চাইলে এই যে আর্টবোর্ড টুল, এটাকে আমরা সিলেক্ট করব। ক্লিয়ার? এখন এটা দিয়ে আমরা চাইলে আমাদের এইটার সাইজটাকে এই যে ছোট করে নিলাম, ছোট হয়ে গেছে না আর্টবোর্ডটা? এইখানে আবার আমরা এখানে ম্যানুয়ালি সাইজ দিতে পারবো এবং কালারটা দিতে পারবো। আমরা একটা ক্লিক করি এখানে, আবার কন্ট্রোল জেড চাপলাম, আগের মতো সাইজ হয়ে গেল। তার মানে আর্টবোর্ড হচ্ছে আমাদের এই পুরো পৃষ্ঠাটার সাইজ মেনটেন করার জন্য আর্টবোর্ডটা ব্যবহার করা হয়। তো এখন আমরা ধরেন মুভ টুল দিয়ে এটা এখানে সরালাম, এরকম আছে আমাদের এইদিকে অন্য কোনো অবজেক্ট আছে, ধরেন যে এখানে সাদিয়াপুর জামা দেখা যাচ্ছে বোধহয়, হ্যাঁ। তো এইটুকু আমরা যদি কেটে দিতে চাই, আর্টবোর্ডটা আমরা যদি এই সোজা নিতে চাই, তাহলে আর্টবোর্ড থেকে আমরা সরাসরি রাইট বাটন প্রেস করে আর্টবোর্ড এখান থেকে আমরা এইভাবে সিলেক্ট করে এইভাবে আর্টবোর্ড এই পর্যন্ত আমরা নিয়ে নিলাম। এখন বোঝা যাচ্ছে না? এইটুকু হচ্ছে আমাদের আর্টবোর্ডের মধ্যে চলে আসছে। ওকে, আমরা আবার কন্ট্রোল জেড করি, ব্যাক করে যাই। সো আমরা মুভ টুল দিয়ে আবার সরিয়ে নিলাম। এখন আসেন এটার পরের যে টুলস আছে, এটাকে বলা হয় রেক্টেঙ্গুলার মার্কি টুল। কি বলা হয়? আর সংক্ষেপে আমরা বলি রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল বলা হয় সাধারণত চারটা শেপ থাকে, মানে চারটা কর্নার থাকে, এরকম ধরনের শেপ নেওয়ার জন্য যেটা ব্যবহার করা হয়, এটাকেই বলা হয় রেক্টেঙ্গেল। সো আমরা যদি এই রেক্টেঙ্গেলে ক্লিক করি এবং আমাদের ধরেন এই যে অবজেক্টটা আছে, এই যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটার উপর যদি এভাবে আমরা মাউস দিয়ে ড্র্যাগ করে রাখি, এইটুকু জায়গা আমাদের সিলেক্ট হবে। এখন সিলেক্ট করা অবস্থায় আমরা যদি এভাবে মুভ করি, দেখেন আমাদের সিলেকশনটা মুভ হচ্ছে। ওই দরজাটা একটু চাপিয়ে দেন তো, বাতাসে ওটা দুলতেছে, হালকা একটু চাপিয়ে দাও। হ্যাঁ, হয়েছে। থাক। ওকে, এখন দেখেন আমরা যখন সিলেকশন টুল দিয়ে, অর্থাৎ রেক্টেঙ্গেল মার্কি টুল দিয়ে আমরা যখন একটা সাবজেক্টের উপর, একটা লেয়ারের উপর আমরা ড্র্যাগ করছি, তখন কিন্তু আমাদের এটা মুভ করার সাথে সাথে শুধুমাত্র সিলেকশনটুকু মুভ হচ্ছে, কিন্তু ছবির অংশটুকু মুভ হচ্ছে না। হচ্ছে কি না? এখন দেখেন এইটুকু সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি মুভ টুলে ক্লিক করি, মুভ টুলে ক্লিক করলাম, এবং এখন যদি আমরা আমাদের এই লেয়ারে, এখন দেখেন, এখন যদি আমাদের এই যে লেয়ারটা ডিসিলেক্ট আছে, এখানে আমরা লেয়ারের দিকে যাই, দেখেন লেয়ারটা ডিসিলেক্ট আছে, এখন সিলেক্ট করতে হবে লেয়ার, এটাকে আমরা সিলেক্ট করলাম। এখন দেখেন আমাদের মুভ টুলে থেকে আমরা যদি এটাকে এভাবে সরাই, সরতেছে না? এইটা হচ্ছে এই মুভ টুলের কাজ। এখন যদি আমাদের ধরেন আমরা যদি আমাদের এই লেয়ারটা সিলেক্ট না থাকে বাইরে, আর এখন যদি আমরা এরকম মুভ করি, তাহলে এই যে কুড নট ইউজ মুভ টুল বিকজ নো লেয়ার আর সিলেক্টেড, কোনো লেয়ার সিলেক্ট করা নাই, কোনো লেয়ার সিলেক্ট করা নাই। এখন লেয়ারটা সিলেক্ট করতে হলে এখানে আপনার ক্লিক করতে হবে, তারপর আপনাকে মুভ করতে হবে। ক্লিয়ার? আমরা আবার ব্যাক করে যাই পিছনে। এরপর আমরা আসলাম এখানে, দেখেন এখন এখানে আমরা শিখলাম হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কি টুল, তাই না? এখন এটার নিচে আর কয়েকটা টুলস আছে, এটার যদি আমরা ক্লিক করি রাইট বাটন, এরপর আছে ইলিপ্টিক্যাল মার্কি টুল। ইলিপস বলা হয় সাধারণত রাউন্ড শেপকে বলা হয় ইলিপস। সো আমরা যদি এটা ড্র্যাগ করি এখানে, এরকম করে ড্র্যাগ করলাম, দেখেন এটা রাউন্ড শেপ হচ্ছে না? সো রাউন্ড শেপ হচ্ছে, রাউন্ড শেপ হওয়ার পর আমরা যদি এটাকে এরকম করে মুভ করি, মুভ হবে কি বলেন তো? কারণ হচ্ছে এটা আমাদের মুভ টুল সিলেক্ট নাই, 2 নম্বর হচ্ছে লেয়ারও সিলেক্ট নাই। তাহলে আমরা লেয়ার সিলেক্ট করলাম, তারপর মুভ টুল সিলেক্ট করলাম। এখন যদি আমরা সরাই, ক্লিয়ার? এখানে আপনি দেখতে পারবেন, এখানে হ্যাঁ লেয়ার প্যানেলটা আপনার এই পাশে চালু রাখতে হবে। সো এটা হচ্ছে ফ্যাক্ট। এরপর আসেন, এটা হচ্ছে আমরা আবার ব্যাক করি, দাগ পড়ে গেছে। তো ওকে, এখানে দেখেন আরো 2টা টুলস আছে, একটা হচ্ছে সিঙ্গেল র মার্কি টুল, আর একটা হচ্ছে সিঙ্গেল কলাম মার্কি টুল। এটার কাজ আসলে খুব বেশি ব্যবহার হয় না। তারপর এটা হচ্ছে যে ডানে বামে আমরা বুঝতে পারছি যে এটা র, অর্থাৎ টানা এক পাশে যদি আমরা এটা কাটতে চাই বা আর্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের এটা ব্যবহার করা হয়। আর
একইভাবে আমরা যদি এই দিকে অ্যাড করতে চাই তাহলে এটা এরকম হবে। ওকে, তো এরপর 3 নাম্বার যে টুলটা আছে এটাতে আসেন, আমরা এটা ডিসিলেক্ট করে নিই। দেখেন আমাদের কোনো টুলস যদি আমরা যদি কোনো সাবজেক্ট এভাবে সিলেক্ট করে থাকি, এরপর যদি আমরা এটাকে ডিসিলেক্ট করতে চাই, এটার উপর রাইট বাটন প্রেস করব। এরপর এখানে একটা দেখেন ডিসিলেক্ট নামে অপশন আছে, এটাতে ক্লিক করলে এটা ডিসিলেক্ট হয়ে যায়। ওকে, এখন আসেন 3 নাম্বার যে টুল আছে এটাতে। এটা হচ্ছে প্রথম টুলের নাম হচ্ছে লেসো টুল। লেসো টুলটা কি? লেসো টুল দিয়ে সাধারণত আমরা ফ্রিভাবে কোনো কিছু এভাবে সিলেক্ট করতে পারি। আমরা যেমন এর আগে এই রেক্টেঙ্গুলার মার্কি টুল, ইলিপ্টিক্যাল মার্কি টুল দিয়ে একটা সাবজেক্টের উপর আমরা একটা নির্দিষ্ট শেপের মাধ্যমে সিলেক্ট করতে পারছিলাম। তো এখন আমরা আমাদের এই টুলটা রয়েছে যেটি হচ্ছে আমরা বলছি লেসো টুল, এটি দিয়ে আমরা ফ্রিলি কোনো কিছু সিলেক্ট করতে পারবো। ধরেন আমরা এইভাবে সিলেক্ট করলাম, এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে ধরে এইভাবে এইটুকু আমরা সিলেক্ট করলাম। এটা হচ্ছে এইটার কাজ, বোঝা গেছে? না, এটা আপনি ক্লিক করলেই হবে। তো ক্লিক করে ধরে এভাবে আপনি যেভাবে করবেন সেটুকু সিলেক্ট হবে। ওকে, এটা হচ্ছে এটা সিলেকশন করার জন্য। এরপর আসেন আরো যে টুল রয়েছে এটার নিচে পলিগনাল লেসো টুল। এটা হচ্ছে জাস্ট আপনি এভাবে ক্লিক করবেন, যেখানে ক্লিক করবেন সেখানে একটা পয়েন্ট হবে আর আপনি এটা সিলেক্ট করতে পারবেন। সো আমরা এভাবে যখন লাস্ট পয়েন্ট একদম শুরুর যে পয়েন্ট ছিল এখানে যখন আবার ফেরত আসবো তখন এখানে একটা জিরোর মতো চিহ্ন আসবে, তখন আমরা এটাতে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। সো আমরা আবার এটাকে এই সাবজেক্টটাকে যদি আমরা সিলেক্ট করতে চাই, আমরা অল্টার চেপে এটাকে জুম করে নিলাম। জুম করে নেওয়ার পর দেখেন আমরা এই জুম করে নেওয়ার পর এটার উপরেও তো জায়গা আছে না, আবার নিচেও জায়গা আছে না। সো এটাতে যদি আমরা মুভ করতে চাই, এটা এই যে আমাদের চিহ্ন আছে, দুইটা অ্যারো আছে, এটা দিয়ে মুভ করতে পারি, তাই না? আবার এইদিকে মুভ করতে চাইলে এটা দিয়ে, তাই না? এখন দেখেন আমরা মাউস দিয়ে স্ক্রল করলে এ পাশে ও পাশে হচ্ছে, কিন্তু এই পাশে হচ্ছে না। এটার আরেকটা শর্টকাট ওয়ে আছে। আমরা হচ্ছে এই যে আমাদের স্পেস যে কিটা আছে কিবোর্ডের, স্পেস কিটা চেপে ধরলে আমাদের এখানে অটোমেটিক একটা হাতের মতো চিহ্ন আসবে। সো অটোমেটিক যখন হাতের মতো চিহ্ন আসবে, দেখেন আপনি যতবার আমি এই স্পেসটা চাপবো ততবার হাতের মতো আসবে। সো আমরা এইটার ধরেন এখানে চুলটা আমরা কালো করতেছি, কালো করা শেষ হয়েছে, আমাদের মুখে একটা স্পট আছে, এটা যদি আমরা মিডিল নিয়ে এসে ঠিক করতে চাই, জাস্ট এইভাবে হাত টানবো, তারপর এই কিবোর্ড থেকে আমাদের এই স্পেসটা চেপে ধরে আমরা এই যে আমাদের ক্লিক অর্থাৎ মাউসের লেফট ক্লিক এটা চেপে ধরে আমরা এদিকে সরাবো, অর্থাৎ আমরা যেখানে খুশি এভাবে সরাতে পারি। সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র এই যে স্পেস এটার উপর ক্লিক থাকা লাগবে। ক্লিয়ার? হ্যাঁ, হাতটা উঠানো যাবে না। যখন হাতটা উঠাবো তখন আর কিন্তু এভাবে কাজ করবে না, তখন ওই টুলের কাজটার মধ্যে চলে যাবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এটাকে যদি এরকম করতে চাই, স্পেস বাটন চেপে ধরে এভাবে মুভ করতে পারবো। ওকে, আমরা এটাকে আরো জুম করে ছোট করে নিলাম। এখন আসেন, এরপর আমরা কোন টুলে ছিলাম? লেসো টুলে, তাই না? পলিগনাল লেসো টুলটা আমি বললাম যে যেখানে আমরা ক্লিক করব সেখানে একটা পয়েন্টার হবে। সো আমরা এটা এখানে সিলেক্ট করব, ডিসিলেক্ট করে দিলাম। আমরা এই সাবজেক্টটাকে যদি সিলেক্ট করতে চাই, দেখেন পলিগনাল লেসো টুলটা খুব ব্যবহার করা হয় আমাদের এই ফটোশপে। আমরা এটাকে বিশেষ কোনো সাবজেক্ট যদি আমরা এখান থেকে সিলেক্ট করতে চাই, এভাবে দেখেন এখানে আমরা একটু নিখুঁতভাবে করতে পারছি, তাই না? ওইটা যেমন অন্যভাবে ছিল, এটা একটু অন্যভাবে হচ্ছে। এইভাবে আমরা যদি চাই এই সাবজেক্টটাকে সিলেক্ট করতে পারবো। এভাবে এদিকে সিলেক্ট করলাম, তো এখানে ক্লিক করলে দেখেন সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে। আমরা আবার মুভ টুলে ক্লিক করলাম, এখন সাবজেক্টটা ক্লিক করলাম, এখন দেখেন হচ্ছে না। আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করে গেলাম। এরপর তাহলে আমরা এখানে দুইটা টুল শেষ। এরপর আছে ম্যাগনেটিক লেসো টুল। এটা একটা ইন্টারেস্টিং টুল, যদিও এটা খুব বেশি ব্যবহার করা হয় না, এটা খুব কম ব্যবহার করা হয়, যদিও অনেকে ব্যবহারও করে। আমরা এটার দিকে চলে যাই। এটা জাস্ট কোনো ছবির ক্ষেত্রে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে, ধরেন একটা সাদা আপনি ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা কোনো সাবজেক্ট, একটা অবজেক্ট, একটা স্মার্টফোন বা যে কোনো কিছুর একটা ছবি আপনি সেটা কাট করবেন, সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। কিভাবে ব্যবহার করা হয়? জাস্ট এটাতে আমরা ক্লিক করলাম, হ্যাঁ এটাতে আমরা ক্লিক করলাম। এখন দেখেন আমাদের মাউস পয়েন্টারটা একটা মানে কাজ করছে না, এরকম একটা চিহ্নের মধ্যে আসছে না। সো এটা কেন আসছে? এটা আমাদের লেয়ারটা সিলেক্ট নেই জন্য। আমরা লেয়ারে সিলেক্ট করলাম, এটার টুলটা
চলে আসছে। আমরা যদি এটাকে একটু বড় করি, দেখেন অল্টার কি চেপে ধরে বড় করলাম। এখন ধরেন এই যে আমাদের সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটাকে যদি আমরা সিলেক্ট করতে চাই, জাস্ট এখানে একটা ক্লিক করব, ক্লিক করলাম। এরপরে আমাদের পরবর্তী ক্লিকটা করতে হবে না, সাবজেক্টের পাশ দিয়ে আমরা জাস্ট নিয়ে যাব, এটা অটোমেটিক্যালি ক্লিক হয়ে পয়েন্ট হয়ে এটা অটোমেটিক্যালি চলতেই থাকবে। আমরা আবার এই যে স্পেস বাটন চেপে ধরলাম, হাত আসলো, আবার নিচের দিকে আনলাম, এরপর আবার ছেড়ে দিলাম, আগের টুলটা বহাল। ক্লিয়ার? দেখেন এটা দিয়ে এভাবে আমরা কোনো অবজেক্ট সিলেক্ট করতে পারি না। এই যে স্পেস যখন চেপে ধরবো তখন হাত আসবে, এটা ক্লিক করলে এটা নড়াচড়া করতে পারবো। হ্যাঁ, জাস্ট আমরা দেখেন এখানে আবার একটা বেশি হয়ে গেছে, তাই না? আমরা এই যে ব্যাক স্পেস বাটন চাপলে এটা আবার উপরে চলে যাবে, ব্যাক করবে। সো আমরা এদিক দিয়ে ওইদিকে কালার, এই জন্য এটা অটোমেটিক্যালি ধরে নিচ্ছে ওইদিকে। ক্লিয়ার? সো আমরা এদিকে এভাবে করে এটা দিয়ে এভাবে সিলেক্ট করা যায়, তবে এটা সিলেক্ট করার জন্য প্রফেশনাল টুলস না, যদিও এটা অনেকেই কাজ করে না। সো দেখেন আমাদের সিলেক্ট হয়ে গেছে এভাবে। তো এখন যদি আমরা মুভ করতে চাই, আবার মুভ টুল সিলেক্ট করতে হবে আমাদের। আচ্ছা, এই যে মুভ টুল সিলেক্ট করলাম, আর সাবজেক্ট সিলেক্টই আছে। সো দেখেন মুভ হচ্ছে না, এইটা হচ্ছে এই টুলের কাজ। তো আমরা আবার ব্যাক করলাম। এখন আসেন, এই ল্যাসো ম্যাগনেটিক ল্যাসো টুল আমাদের শেষ। এরপরে কি আছে? এরপরে আছে হলো এখানে ক্লিক লেগে গেছে, ওকে, রাইট বাটন ডিসিলেক্ট। এখন দেখেন এইখানে আছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলটা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং টুল। এই সিলেকশন টুলটা অবশ্য বেশিরভাগ ব্যবহার হয় সিঙ্গেল কালারের ক্ষেত্রে। ধরেন যে আপনি সিঙ্গেল একটা কালার সিলেক্ট করবেন, সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আমাদের অলরেডি ক্লিক লেগে গেছে, আমরা ডিসিলেক্ট করে নিলাম। ধরেন আমরা এটা ছোট করে নিলাম। ছোট করার জন্য কি করতে হবে বলেন তো? আমাদের যে থার্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড থার্ড ব্র্যাকেট, এই দুই পাশের ব্র্যাকেটটা আমরা বাম পাশেরটা চাপলে, প্রথম ব্র্যাকেটটা চাপলে এটা ছোট হবে, দ্বিতীয়টা চাপলে বড় হবে। আমরা ছবিটাকে যদি একটু বড় করে নেই এবং একটু উপরের দিকে নিলাম। এখন দেখেন আমরা যদি কুইক সিলেকশন টুল সিলেক্ট করি, এটা দিয়ে যদি আমরা এই সাবজেক্টের উপর ক্লিক করি, দেখেন এটা সিলেক্ট হচ্ছে। এইভাবে আমরা চেপে ধরে এভাবে সিলেক্ট করতে পারবো। ক্লিয়ার? এভাবে ধরে এভাবে আমরা সিলেক্ট করতে পারবো। আমাদের অলরেডি কালো জন্য অনেকটুকু জায়গা সিলেক্ট হয়ে গেছে। আমরা যদি আবার মুভ টুল চেপে ধরি, এখন দেখেন এই যে ক্লিয়ার। এটা হচ্ছে কুইক সিলেকশন টুলের কাজ। এরপর আমরা কন্ট্রোল জেড দিই। ওকে, এরপর আসেন কুইক সিলেকশন টুলের পরে আছে হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলটা হচ্ছে, এটাও এই সিলেকশন করার কাজে ব্যবহার করা হয়। ধরেন আমরা নির্দিষ্ট কালার সিলেক্ট করব। তো এখান থেকে সাদা আছে না, সাদা কালার, এই সাদা কালারটুকু যদি আমরা সিলেক্ট করতে চাই, জাস্ট এখানে ক্লিক করব। সো এখানে এটার কালারের সাথে সামঞ্জস্যপূর্ণ যত সাদা কালার আছে সে এটা সিলেক্ট করবে অটোমেটিক্যালি। তো আমরা যদি এখানে ক্লিক করি, কালো, এই টাইপের কালো যেখানে যেখানে আছে সেইটা সিলেক্ট করবে। আমরা যদি এখানে ক্লিক করি, এই টাইপের কালো যেখানে আছে সেইটা সিলেক্ট করবে। আমরা যদি আবার মুভ টুলে ক্লিক করি, দেখেন এখন তো এটা কিন্তু এই যে লেয়ার সিলেকশন আছে, যার ফলে হচ্ছে। এখন লেয়ার সিলেকশন না থাকলে কিন্তু এটা যেরকম ইরর দেখাবে। হ্যাঁ, লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। হ্যাঁ, এরকম। আমরা কন্ট্রোল জেড করলাম, কন্ট্রোল জেড করলে ব্যাক হয় আর কি, এটা আমরা জানি, আনডু আর কি। এখন দেখেন আমাদের ম্যাজিক ওয়ান টুল, কুইক সিলেকশন টুল শেষ। এরপরে আছে এর গুরুত্বপূর্ণ কিছু টুল, এটা হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুলে ক্লিক করার পরে আমরা ক্রপ করতে পারি। আমরা অলরেডি ওয়ার্ডে ছবি ক্রপ করা শিখেছি না? ক্রপ করা হচ্ছে মানে কাটা, ছাটা, ছোট করা, এরকম, তাই না? তো দেখেন আমরা এখান থেকে যদি এই যে আমরা ক্রপ টুলে ক্লিক করার, আমরা মুভ টুলে ক্লিক করলাম, কন্ট্রোল জেড চাপি। তো আমরা যদি ক্রপ টুলে ক্লিক করি, সাথে সাথে এই ক্রপ টুলটার আমাদের এই যে আমাদের ফটোটার চারপাশে একটা আইকন চলে আসছে, যেটার মাধ্যমে আমরা ছোট করতে পারি। আমরা এখানে ক্লিক করে যদি এভাবে ড্র্যাগ করি, তাহলে এটা ছোট হচ্ছে। তবে এটা একটা সাইজ মেনটেন করে ছোট হচ্ছে, তাই না? অর্থাৎ এটা ছবির যে সাইজ, ওই সাইজ রেশিও মেনটেন করে ছোট হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? এই যে আমাদের এখানে দেখেন রেজুলেশন দেয়া আছে নির্দিষ্ট করে। হ্যাঁ, এটাকে আমরা ক্লিয়ার করে দিব। ক্লিয়ার করলে, হ্যাঁ, এখানে ক্লিয়ার করলে আমাদের এটাকে আমরা এখন দেখেন ইচ্ছা মতো ফ্রিলি এটাকে আমরা মুভ করতে পারবো। হ্যাঁ, ছোট কিংবা বড় করতে পারবো। ওকে, আমরা এটুকু করে এইটুকু এই পাশে কেটে নিলাম। এটা নেওয়ার পর এই যে টিক মার্ক আছে উপরে, এটাতে ক্লিক করলাম। দেখেন আমাদের এইটুকু আমরা কেটে নিতে পারলাম। ক্লিয়ার? এটা হচ্ছে এই যে ক্রপ টুল, এটার কাজ।
এখন আসেন এই ক্রপ টুলটা আরেকটু অন্যভাবে ইউজ করা যায়, সেটা হচ্ছে যে সেটিংস আইকন আছে, এখানে ক্লিক করলে ইউজ ক্লাসিক মুড, ইউজ ক্লাসিক মুড নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে আমরা এদের আগের ভার্সনে যেভাবে ক্রপ করা যেত ছবি সেই অপশনটা এখানে ব্যবহার করতে পারবেন। কিভাবে করা যেত ওইটার এই অর্থাৎ এই যে আমাদের ক্লাসিক্যালটা সিলেক্ট না থাকলে ছবির চারপাশে একটা আইকন চলে আসতো, তখন আমরা কাটতে পারতাম। আর এটা ক্লাসিক মোডটা চালু থাকলে আমরা ছবিটা এভাবেই থাকবে, আমরা জাস্ট আমাদের এই যে আমাদের ক্রপ টুল এটা ক্লিক করে এভাবে আমরা ড্র্যাগ করে এইটুকু সিলেক্ট করতে পারবো, অর্থাৎ এইটুকু আমরা সিলেক্ট করে নিলাম অটো। বোঝা গেছে? সো এইভাবে আমরা আবার পরেও এটা আমরা করে নিলাম, ম্যানেজ করে নিয়ে দেন ক্লিক করলাম, দেখেন আমাদের এইটুকু ক্রপ হয়ে গেল। এটা হচ্ছে এই দুইটার অপশন। আমি অবশ্য এই ক্লাসিক মোডটা ইউজ করি, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, অন্যটা ইউজ করতে পারেন। দেখেন এটা ক্লিক করলে সাথে সাথে কিন্তু এরকম আসতে চেঞ্জ হচ্ছে, তাই না? তো ক্লাসিক মোড না থাকলে এরকম থাকবে, আপনি এখান থেকে এভাবে ছোট বড় করতে পারবেন। ওকে, আমি এখানে ক্লাসিকটা সিলেক্ট রাখলাম। ওকে, এরপর দেখেন আমাদের এখানে আরো আছে পার্সপেক্টিভ ক্রপ টুল। এটা খুবই মজার একটা টুল। হ্যাঁ, এই পার্সপেক্টিভ কি বলে ক্রপ টুলটা ব্যবহার করতে হলে আমাদের একটা ছবি ডাউনলোড করতে হবে অথবা ছবি তোলা থাকতে হবে। আমরা একটু অনলাইনে চলে যাই, একটা ছবি দেই, BOOK বুক লিখে সার্চ করি, আমরা ইমেজে যাই। বিশেষ করে পড়ে থাকা কোনো বই যদি হয়, অর্থাৎ অ্যাঙ্গেল বাঁকা করে পড়ে আছে, এটা আমরা এটা সিলেক্ট করি। ওকে, এটা এই ছবিটা আছে না এইখানকার, আমরা এটাকে সেভ করে নিলাম, আমরা ডেস্কটপে সেভ করলাম। ওকে, এখন আমরা আবার চলে যাই হলো যে আমাদের ফটোশপে, আমরা ফাইল থেকে ওপেন করে আমরা ডেস্কটপে সিলেক্ট করছিলাম, ডেস্কটপ জেপিজিটা এটা ওপেন করলাম। এখন দেখেন আমাদের এই যে অবজেক্ট এটা আছে, এটা হচ্ছে খুব সম্ভবত স্ক্যানার কিংবা ল্যাপটপ, এটি হচ্ছে গ্যালাক্সি বুক দেয়া আছে। ওকে, ম্যাকবুক ধরেন টাইপের, ম্যাকবুক টাইপের বা ল্যাপটপ টাইপের। সো আমরা এটাকে যদি ক্রপ করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, এটার উপর যদি আমরা এভাবে ড্র্যাগ করি, দেখেন এভাবে ড্র্যাগ করলে এটা সাইজ হচ্ছে এরকম, তাই না? সো এখন আমরা এটা আমাদের এই ক্রপ টুলটা সিলেক্ট করা আছে, আমরা দেখবো হলো পার্সপেক্টিভ, এটা আমাদের ভুল সিলেকশন হয়েছে, পার্সপেক্টিভ এটি ক্লিক করলাম। এরপর আমরা যদি এখানে ক্লিক করি এরকম একটা উইন্ডো আসলো না? এখন আমরা এই যে অপশনটা আছে অ্যাঙ্কর পয়েন্ট, এটাকে এইভাবে মুভ করতে পারবো, এইভাবে মুভ করতে পারবো। ক্লিয়ার? এটা ধরে কর্নার ধরে এভাবে মুভ করতে পারবো। মুভ করে আমরা এভাবে ধরেন সিলেক্ট করলাম, এভাবে এই পর্যন্ত সিলেক্ট করলাম আমরা, তাই না? এখন যদি আমরা টিক করে দেই তাহলে দেখেন এটা একদম সোজা হয়ে আমাদের সামনে চলে আসছে না? আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম, বলেন। জি, আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। ওকে, তাহলে আমাদের এই যে পার্সপেক্টিভ ক্রপ টুল এটা সম্পর্কে ধারণা হয়েছে তো? মানে আমরা আবার কন্ট্রোল জেড দেই, দেখেন আমরা এখান থেকে চাইলে এভাবে ক্লিক করে এই টুলটা আমরা সিলেক্ট করতে পারি, একটা ক্লিক করে। এর আগে আমরা বক্স নিয়ে নিয়েছিলাম, আমরা এখানে ক্লিক করেও নিতে পারি, আমরা দেন দিলে চলে আসছে। ক্লিয়ার? অনেক সুন্দর না টুলটা? অনেক কাজের। এটাকেও যদি আমরা সোজা করতে চাই, এখানে ক্লিক করলাম, ধরুন ফ্রন্টটুকু এখানে ক্লিক করলাম, তারপরে এই কর্নার, তারপরে এই কর্নার, এটাতে ক্লিক করে আমরা এরকম করলাম, সামনে চলে আসছে। ক্লিয়ার? আসছে না? ম্যাজিক। এটা হচ্ছে এটার কাজ। তো এরপর আসেন স্লাইস টুল। স্লাইস, আপেল স্লাইস করেন না? সো এই স্লাইস টুলটা কাজে লাগে হচ্ছে ওয়েব ডেভেলপারদের, অনেক সময় এরা হচ্ছে ছবির বিভিন্ন কাজ করার জন্য এটা ব্যবহার করে। তো আমরা এটা দিয়ে স্লাইস করতে পারবো। কেমন স্লাইস? ধরেন এই অংশটুকু আমরা এটুকু স্লাইস করে নিলাম, মানে এটুকু আমাদের সিলেক্ট আছে। আমাদের এটা স্লাইস এক্সপোর্ট করার জন্য, অর্থাৎ ওয়েবসাইটে বিভিন্ন সময় ছবি দেওয়ার জন্য ছবি ক্রপ ব্যবহার করা লাগে, তো সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা। এটা স্লাইস করলাম। এখন এই স্লাইসটাকে যদি আমরা
এডিট করতে চাই, দেন স্লাইস সিলেক্ট টুল, এটাতে ক্লিক করলে আমরা এই যে স্লাইসের যে এটা মানে বক্স আছে এটা আমরা সিলেকশনটা চেঞ্জ করতে পারবো, ছোট বড় করতে পারবো, এদিক থেকে আমরা ক্রপ করতে পারবো। এটা হচ্ছে সিলেকশন টুল। ক্লিয়ার? এটা হচ্ছে এটার কাজ। এরপর আসেন হলো আমরা ক্রপ টুলে থাকলাম, এরপর আমরা কন্ট্রোল জেড করে দেই। এরপর আসেন এটা হচ্ছে ফ্রেম টুল। এই ফ্রেম টুলটা হলো আমাদের এই যে অবজেক্ট আছে এটার উপরে আমরা যদি একটা লেয়ার নিয়ে এটার মধ্যে একটা ভিউ অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমাদের এই ফ্রেম টুলের কাজ। এই ফ্রেম টুলটা দিয়ে আমরা সাধারণত পার্টিকুলার ফ্রেম অ্যাড করতে পারি এই ছবির মধ্যে। বোঝা গেছে? অর্থাৎ এই যে ছবিটা আছে এই ফ্রেমটা আঁকার পরে আমরা যদি আমাদের এই সাবজেক্টটাকে ছোট বড় করি, তো এটা আমাদের আনলক করে নিতে হবে। তো সেক্ষেত্রে দেখেন আমাদের এই মাঝখানের যে ফ্রেম এটুকু সিলেকশন হচ্ছে, তাই না? তো এটা হচ্ছে এই ফ্রেম টুলের কাজ। ক্লিয়ার? এরপর আমরা কন্ট্রোল জেড করি, ব্যাক করি। এরপর আসেন আমাদের আছে মোস্ট ইউজড আই ড্রপার টুল। আই ড্রপার নামটা শুনে মনে হচ্ছে চোখের ড্রপ, তাই না? কিন্তু এটা চোখের ড্রপ না, এটা হচ্ছে কালার সিলেকশন করার জন্য এটা ব্যবহার করা হয়। আমরা এখানে যে ম্যানুয়ালি কালার চেঞ্জ করেছিলাম না, তো এখানে এসে এই কালারটা আমরা যদি ধরেন যে একটা নির্দিষ্ট কালার নিতে চাই, ধরেন এখানে যে কালারটা আছে ঠিক হুবহু এই কালারটা আমরা যদি এখানে ক্লিক করে এইভাবে সিলেক্ট করতে চাই, আমরা কি ওই কালারটা একদম পুরোপুরি মিলাইতে পারবো? মিলাইতে পারবো না। এখন এই কালারটা হুবহু সিলেক্ট করার জন্য আমরা এই আই ড্রপার টুল যে আছে, আই ড্রপার টুল, এটা ক্লিক করে যদি আমরা এখানে ক্লিক করি, এখন যদি এখানে ক্লিক করে দেখেন, এখন দেখেন এই কালারটা সিলেক্ট হয়ে গেছে। আমরা এখানে ক্লিক করলে এই কালারের যে কোড আছে এই কালারের কোডটা আমরা এখানে দেখতে পারবো। ক্লিয়ার? এখন আমরা এটার ব্যবহার জানার জন্য আমরা একটু ব্রাশ টুলের দিকে যাই। দেখেন এই যে ব্রাশ টুলটা আছে, সো ধরেন আমরা এই কালারের মতো একটা কালার সিলেক্ট করব। সো আমরা যদি এরকম করে এখানে সিলেক্ট করি, ব্রাশ টুল দিয়ে এখানে ধরেন ব্রাশ অ্যাড করলাম, এই কালারটার মতো কি হয়েছে আসলে? এখন আমরা আই ড্রপার টুলে ক্লিক করলাম, এরপর এটা ক্লিক করলাম, এরপর এখন আমরা ব্রাশ টুল দিয়ে এটা ক্লিক করলাম, এখন দেখেন তো সেম না? এটা হচ্ছে আই ড্রপার টুলের কাজ, আমরা কালার সিলেকশন করতে পারি সহজে। সো আই ড্রপার টুলের দেখেন 3D ম্যাটেরিয়ালস আই ড্রপার টুল, এটা ব্যবহার করা হয়। এটা আমাদের লেয়ার থাকলে এটা ব্যবহার হবে না, এটা হচ্ছে এখানে ব্যবহার হয় না সাধারণত। এই যে আমাদের 3D লেয়ার আছে, এটার ক্ষেত্রে আমরা যখন 3D নিউ লেয়ার ফাইল ওপেন করব সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এটা আমাদের সচরাচর এই ফাইলের ক্ষেত্রে কাজে লাগে না। তারপরে কালার স্যাম্পলার টুল। কালার স্যাম্পলার টুলটা হচ্ছে কি, এটা দিয়ে আমরা একসাথে কয়েকটা কালারের স্যাম্পল কালেক্ট করতে পারবো। যেমন ধরেন যে আমরা এখান থেকে এটা সিলেক্ট করলাম, এখান থেকে এটা সিলেক্ট করলাম, দুইটা হয়ে গেল না? এখানে দেখেন সিরিয়াল নাম্বার 1, সিরিয়াল নাম্বার 2, আর এখানে ইনফরমেশনের দিকে দেখেন এই যে ইনফরমেশন, এখানে কালার কিন্তু সিলেক্ট রয়েছে, এখানে আছে RGB, এটার যে কালারের ইনফরমেশন কোনটা, এটাতে আমরা দেখেন যে কয়টা কালার সিলেক্ট করছি সেই কালার এখানে চলে আসছে। এটা RGBর কোড হচ্ছে এটা। এরপর আমরা যদি এখানে সিলেক্ট করি, এটার উপর এইটার কোড এটা এখানে চলে আসছে, এটার কোড এখানে চলে আসছে। সো এইভাবে আমরা এই কালারের ইনফরমেশনগুলো সিলেক্ট করে আমরা পরবর্তী কোনো প্রজেক্টে, যেমন ধরেন যে আমরা একটা সিভি বানাবো, সেটার মধ্যে 4টা কালার অ্যাপ্লাই করব, তো কালার কোডগুলো আমাদের সংগ্রহ করার দরকার আছে না? তো এইভাবে এই টুলটা দিয়ে আমরা সেই কালারটা সিলেক্ট করে রেখে দিতে পারি। হ্যাঁ, এখানে হচ্ছে এটা হচ্ছে কালার স্যাম্পলার টুল। সো আমরা এরপরে আছে হচ্ছে রুলার টুল। রুলার টুলটা হচ্ছে একটা ইন্টারেস্টিং টুল, এটা দিয়ে আসলে ছবি বাঁকা থাকলে সোজা করা যায়। হ্যাঁ, সো ধরেন যে এই ছবিটা আমাদের এরকম বাঁকা, ধরেন যে একটা আমরা অন্য একটা জেপিজি নেই, অন্য একটা ইমেজ নেই, ধরেন আমরা এখান থেকে আমরা একটা বইয়ের ছবি নেই, এটাই ধরেন আমরা ডাউনলোড করে। ইন্টারনেট খুব স্লো নাকি? ওকে, আমরা বইয়ে চলে গেলাম এখান থেকে। এখন দেখেন একটা বইয়ের ছবি নেই যেটা বাঁকা আছে। ওকে, এটা আমরা ডাউনলোড করে দেখি, এটাতে অ্যাপ্লাই করা যায়। রাইট।
এটাকে সেভ করি, সেভ ইমেজেস, ডেস্কটপ, সেভ। হ্যাঁ, ওকে, আমরা আবার এখানে চলে গেলাম, আবার ফাইল থেকে ওপেন থেকে এটা ওপেন করে নিলাম। ধরেন আমাদের এই যে এখন লেয়ারে ক্লিক করি, লেয়ার হচ্ছে এই পর্যন্ত। সো লেয়ারের ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এটা বাঁকা আছে না, এটাকে যদি আমরা সোজা করতে চাই সেক্ষেত্রে এই রুলার টুল দিয়ে আমরা এভাবে সোজা করে নিতে পারি। এই সোজা আমরা রুলারটা আঁকলাম, আঁকার পরে ইন্টার চাপলেই স্ট্যাটিভ লেয়ার, এটা এখানে ক্লিক করতে হবে, ইন্টার চাপলে হয় না। তো আমরা রুলার টুলে ক্লিক করলাম, ধরেন আমাদের এই বইটা বাঁকা আছে, তো কোনো সাবজেক্ট যদি বাঁকা থাকে এটার উপর আমরা রুলারটা এভাবে টানবো। টানার পরে উপরে অপশন আসবে স্ট্রেংথেন, কি বলে এটাকে, স্ট্রেংথ লেয়ার, তাই না? তো স্ট্রেংথ লেয়ার যে আছে এটাতে ক্লিক করব, তাহলে আমাদের এই সাবজেক্টটা সোজা হয়ে যাবে। ক্লিয়ার? সো এটা হচ্ছে এটার কাজ, রুলার টুল, এটাকে বলা হয় রুলার টুল। এরপর আছে হলো নোট টুল। নোট টুলটা হচ্ছে একটা ইন্টারেস্টিং বিষয়, এটাকে আমরা একটু বড় করে নিই। দেখেন, এটা যদি বড় করে নিই, তো নোট টুলটা হচ্ছে আমি ধরেন একটা নোট করতে চাই, একটা কাজ এখানে রাখতে চাই। ধরেন আমাদের এখানে আমরা একটা ডিজাইন করবো, এখানে একটা লোগো রাখবো, তাই না? তো এখানে আমরা যদি ক্লিক করি, একটা এর পাশে একটা অপশন আসবে, এখানে আমরা লিখে দিলাম লোগো। তো লোগো লিখে দেওয়ার পরে আমরা এখানে ক্লিক করলাম, আমরা চলে গেলাম আমাদের এখানে। আবার যদি আমরা এখানে ক্লিক করে আমরা যদি এখানে দেই যে পাবলিশার, PUBLISHER, ওকে, এখানে আমরা এটা অ্যাড করে দিলাম। সো এখন যদি আমরা এখানে ক্লিক করি, অর্থাৎ আমরা ধরেন এখানে কাজ করতেছি, এটা নাই, এখন আমরা যদি এখানে ক্লিক করি, ডাবল ক্লিক করি, তাহলে এখানে আমরা কি নোট করছিলাম, এখানে কি রাখা দরকার সেটা এখানে নোট আকারে রেখে দিতে পারবো। সো আমরা এটা চলে গেলাম, ব্যাক করে দিই। এরপর আসেন কাউন্ট টুল। কাউন্ট মানে গণনা করা। আমরা জানি, আমরা যদি কোনো কিছুর সিরিয়ালি মেনটেন করতে চাই, সেক্ষেত্রে ধরেন যে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটাতে ক্লিক করলে এখানে সাদা, তো এই জন্য বোঝা যাচ্ছে না, 3 4 হয়ে গেছে ডাবল ক্লিক করার কারণে। এখানে দিই, এখানে বোঝা যাচ্ছে একটু, তাই না? বোঝা যাচ্ছে, এটা এই যে কালার আছে, তো এটা আমরা রেড করে দিই, রাইট, এই যে এখানে বোঝা যাচ্ছে, তাই না? আর একটা হারিয়ে গেছে, তো আমরা একটু এই কালার দিই, এখন বোঝা যাচ্ছে, তাই না? এখানে 1, এখানে 2 আর এখানে 3 বোঝা যাচ্ছে, কিন্তু অল্প। ছবিটার রেজুলেশন কম, তো এই জন্য এই যে এখানে বোঝা যাচ্ছে 1 2 3। ওকে, এটা হচ্ছে কাউন্ট টুলের কাজ। সো আমরা এটা ক্লোজ করে দেই, আমরা আবার চলে আসলাম এই ছবিতে। এখন দেখেন পরবর্তী যে টুল, এটা শিখতে হলে আমাদের এরকম একটা সাবজেক্ট দরকার ছিল, দ্যাটস ওয়াই আমরা এই ছবিতে চলে আসলাম। এর বাইরে গিয়ে আমরা পিক্সেলস থেকে একটা ছবি নিতে পারি। পিক্সেলস আর পিক্সাবে একই ধরনের সাইট অবশ্য ছবির। সো দেখেন আমরা এখান থেকে একটা ছবি সিলেক্ট করি, এখানে দেখি সবাই সুন্দর করে ছবি দিছে, অসুন্দর একটাও নেই। ওকে, তো আমরা এই সাবজেক্টটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করে ডাউনলোড করলাম, ডাউনলোড জেপিজি, একটু ছোট করে নেই, ডাউনলোড হয়ে গেছে। সো আমরা এখান থেকে এটা মিনিমাইজ করে নিলাম, ফাইল থেকে ওপেন থেকে ডাউনলোড, এটাকে ওপেন করে নিলাম। সো দেখেন এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, তাই না? এখন আমরা এইটুকু তো মুভ করতেই পারি, তাই না? এখন দেখেন ওনার মুখে কিন্তু অনেক দাগ, ছোট ছোট দাগ, তাই না? এখন দেখেন এই যে আমাদের টুল, এর পরবর্তী টুলটা কি বলা হয়? প্রথম টুলটা হচ্ছে স্পট হিলিং টুল। স্পট হিলিং মানে হচ্ছে স্পট সারিয়ে তোলা। হিলিং মানে কি বলেন তো? সারিয়ে তোলা। হিলিং মানে হচ্ছে সারিয়ে তোলা। এই স্পট হিলিং টুলটা সিলেক্ট থাকলে এখন দেখেন তার মুখের কোথায় দাগ আছে, আমরা একটু জুম করে দেখি। এখানে দেখেন দাগ আছে, তাই না? এখানে এই দাগটাকে যদি আমরা তুলে ফেলতে চাই, জাস্ট আমাদের এটা ছোট, এটার সাইজ করে নিলাম, ক্লিক করলাম, দাগটা চলে গেছে।
তো এখান থেকে এটা তুলে দিলাম, তারপরে এটা তুলে দিলাম, এটা তুলে দিলাম। ছোট ছোট করে তুলে দিলে তাহলে বেটার হবে, ছবির শেপটা ঠিকঠাক থাকবে। তো আমরা এভাবে ছোট ছোট করে স্পটগুলা তুলে দিতে পারবো। ওকে, দেখেন এটা হচ্ছে স্পট হিলিং করে বা স্পট তুলে দেয়, তাই না? তো এরপরে আসেন আরেকটা আছে, এরপর আছে হচ্ছে হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলটা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্রাশ। এটা হচ্ছে যে আমরা এক জায়গায় ক্লিক করে, ধরেন যে আমাদের এই জায়গায় ভালো ভালো অপশন, ভালো স্ক্রিন, তাই না? ওকে, এই জায়গায় যেহেতু ভালো স্ক্রিন, আমরা অল্টার কি আছে না কিবোর্ডের, অল্টার কি চেপে ধরে একটা যেখানে ভালো জায়গা সেখানে একটা ক্লিক করব। ক্লিক করে নেওয়ার পর সে এখান থেকে স্যাম্পল অলরেডি নিয়ে নিয়েছে, বোঝা গেছে? সো আমরা এখান থেকে যদি এটা ভালো মনে করি, ধরেন এইটুকুকে ভালো মনে করি, এখানে অল্টার চেপে ধরে মাউস দিয়ে ক্লিক করলাম। এখন আমরা যেখানে ক্লিক করব সে ওইখান থেকে কালার তুলে এনে যেখানে স্পট আছে সেখানে রিপ্লেস করবে। এই যে বোঝা গেছে, দেখেন ওইখানে একটা প্লাস আইকন ভেসে উঠতেছে, তাই না? তার মানে ওখান থেকে সে স্যাম্পল সিলেক্ট করে এখানে পেস্ট করতেছে, স্পটটা হিলিং করতেছে। এটা হচ্ছে এই এই যে আমাদের হিলিং ব্রাশ টুল, এটার কাজ। এরপর আসেন প্যাচ টুল। প্যাচ টুলটাও একটা ইন্টারেস্টিং টুল। এই টুল দিয়েও আমরা একদম নির্দিষ্ট জায়গা থেকে একটা অংশ কেটে সেখানে রিপ্লেস করে দিতে পারি। যেমন ধরেন আমাদের এই মডেলের চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে, তাই না? সো এই সার্কেলটুকু যদি আমরা এইভাবে সিলেক্ট করি, ধরেন এইটুকুকে সিলেক্ট করে আমরা এই যে নিচের অংশটুকু আছে এটার সাথে রিপ্লেস করে দিতে চাই, জাস্ট সিলেক্ট করলাম, এটুকু সিলেক্ট করলাম, আমরা এটা দিয়ে ক্রপ করলাম, এটার সাথে যে নিচে রেখে দিলাম, দেখেন ওটার সাথে ম্যাচ হয়ে কালারটা রিপ্লেস করে দিল, মানে নিচেরটার সাথে উপরেরটা চলে গেল। আমরা যদি আবার এটাকে এইভাবে সিলেক্ট করি, ধরেন এইটুকুকে সিলেক্ট করলাম, ছেড়ে দিয়ে আবার নিচে দিয়ে করলাম, মানে এটার সাথে রিপ্লেস করে সে কালারটাকে চেঞ্জ করে দিল। ক্লিয়ার? এরপর আসেন আমাদের অপশনস আছে হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটাও একরকম এই আমাদের যে পূর্বের ব্রাশটা ছিল এটার মতোই। সো আমরা এটা দিয়ে যদি এভাবে সিলেক্ট করি, এটা দিয়ে সিলেক্ট করলে আমরা এই সেম কালারটা এভাবে আমরা মুভ করে অন্য জায়গায় সরিয়ে নিতে পারবো বা ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, মানে সেম কন্টেন্টটা রেখে আপনি এই অংশটা অন্য জায়গায় মুভ করতে পারবেন। ধরেন আমাদের অনেক সময় দেখা যায় যে একটা চোখ যদি খারাপ আসে, এই পাশের চোখটা রিপ্লেস করে এই পাশে দিই আমরা। সো এইটাকে এইভাবে ধরে আপনি এইভাবে সিলেক্ট করে এই চোখটাকে এই পাশে আনতে পারবেন। এখন এটাকে আপনি আবার রাইট বাটন, এভাবে রাইট বাটন প্রেস করে আপনি যে ফ্লিপ হরিজন্টাল এটা ক্লিক করার পরে চোখটা কিন্তু উল্টো হয়ে মুভ হয়ে গেল না? সো দেখেন আমরা যদি এরকম করে এটাকে আবার এরকম করে অ্যাঙ্গেলটা ঠিক করে দেই, তাইলে মনে হবে যে এবার দেখেন চোখ এখান থেকে একদম এটা মুভ হয়ে সরে এদিকে চলে আসছে, তাই না? সো আমরা যদি কন্ট্রোল জেড চাপি, এটাকে আবার যদি আমরা কন্ট্রোল টি চাপি, কন্ট্রোল টি চেপে অল্টার চেপে ধরি, অল্টার চেপে ধরলে এটা আরেকটা আমরা কন্টেন্ট আওয়ার দিয়ে যেহেতু সিলেক্ট করেছি এজন্য এটা মুভ হবে না। এটা একদম অবজেক্টটা জায়গা থেকে উঠিয়ে নিয়ে অন্য জায়গায় বসানোর জন্য এই কন্টেন্ট আওয়ার এই টুলটা ব্যবহার করা হয়। এরপর আসেন আমরা যেই কাজটুকু দেখাচ্ছিলাম যে এই চোখটাকে যদি আমরা এই পাশে বসাতে চাই সেক্ষেত্রে কি করব, আমরা এখান থেকে যে ল্যাসো টুল আছে না, ল্যাসো টুল দিয়ে এভাবে সিলেক্ট করব। এভাবে সিলেক্ট করে নিয়ে আমরা আমরা এটাকে এই রুলটা সিলেক্ট করব, তারপর অল্টার চেপে ধরবো। অল্টার চেপে ধরলে এটা একটা কপি হবে। এখান থেকে এরকম করে আমরা কপি করলাম, তারপর কর্নারে রাইট বাটন প্রেস করে অথবা এইখানে মাঝখানে রাইট বাটন আসতেছে না, রাইট বাটন প্রেস করে দেন ফ্লিপ হরিজন্টাল এটা সিলেক্ট করলাম। এরপর আমরা এভাবে এটাকে মুভ করে সুন্দর করে যদি বসিয়ে দেই, বাঁকা হয়ে গেছে না? ঠিক আছে। সো এখন আমরা আবার স্পট হিলিং টুল দিয়ে এই যে এখানে একটু বেখাপসা হয়ে গেছে না, বেখাপ্পা দেখা যাচ্ছে, এজন্য আমরা এটা স্পট হিলিং টুল দিয়ে এটাকে আমরা আবার সারিয়ে তুলতে পারবো। সো আমাদের স্পট হিলিং টুল কোথায় বলেন তো? এই যে এখানে। সো আমরা যদি এভাবে করি, দেখেন ঠিক হচ্ছে না?
সো এরকম করে আমরা এভাবে চাইলে এটা এভাবে ম্যাচ করে দিতে পারি, মানে আমাদের এডিটিং এর কাজ হয় এভাবে। ক্লিয়ার? সো এখন দেখেন আমরা কিন্তু চোখটা রিপ্লেস করে দিয়েছি অলরেডি। হ্যাঁ, এরপর আসেন, হোক সমস্যা নেই। সো এটা আমাদের রুচি মাফিক আমরা চেঞ্জ করব। এরপর আসেন হচ্ছে রেড আই টুল। রেড আই টুল কি? মনে করেন যে কেউ হয়তো কারো ছবি তোলার সময় চোখ লাল হয়ে গেছে, কালারটা ডিসকালার হয়ে গেছে। সো সেই ক্ষেত্রে আমরা যদি রেড আই টুল সিলেক্ট করে এভাবে আই এর মধ্যে ক্লিক করি, তাহলে এই জায়গাটা সাদা হয়ে যাবে। আমরা এটা সিলেক্ট করি, রেড আই টুল। কালো হচ্ছে কেন? আচ্ছা, এটা যেহেতু লাল না, এজন্য একটু অন্যরকম আসতেছে। সো আমরা এটাকে ক্লিক করব, যত চোখের কালারটা একদম সাদা সাদা ভাব চলে আসবে। এই যে দেখেন চলে আসছে না এই পাশে? সো এটা হচ্ছে লাল চোখ সাদা করার জন্য এটা ব্যবহার করা হয়। সো এটা হচ্ছে এভাবে আমরা যেখানে কালো দরকার সেখানে কালো হবে, যেখানে সাদা দরকার সেখানে সাদা হবে। এটা হচ্ছে রেড আই টুল। এন্ড দেন আমাদের বহুল কাঙ্ক্ষিত ব্রাশ টুল। ব্রাশ টুল তো আমরা অলরেডি জানি। এখান থেকে আমরা কালার নিয়ে, ধরেন যে আমরা এখানে কোনো চিহ্ন দিতে পারি, লাল দাগ দিতে পারি। সো ধরেন আমরা ওনার চোখটা বোঝানোর ক্ষেত্রে আমরা ছবির ক্ষেত্রে এরকম করে ব্যবহার করতে পারি, এভাবে ব্যবহার করতে পারি। একই সাথে এই ব্রাশ টুল দিয়ে আমরা আবার ওনার ঠোঁটের কালার, যেটা বলি লিপস্টিক আর কি যেন বলে আপনারা জানি না, তো এইটা কিন্তু আমরা কম বেশি করে দিতে পারি। সেই ক্ষেত্রে ধরেন যে আমরা এখানে একটা ওই কালার সিলেক্ট করলাম, এই কালার সিলেক্ট করলাম। কালার সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এই যে পার্সেন্টেজ আছে, অপাসিটি এবং আছে ফলোটা হচ্ছে এই কালার সে কতটুকু ফলো করবে, অপাসিটি হচ্ছে সে কতটুকু এখানে দিবে, ঢালবে আর কি। সেক্ষেত্রে আমরা এখানে কমিয়ে 22 করে দিলাম, কালার ফলোটা করে দিলাম এখান থেকে 27। এভাবে করে দেওয়ার পর আমরা এই আমাদের আইকনটাকে একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর আমরা হচ্ছে ওনার যে লিপস আছে এটাকে একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পর আমরা আমাদের এটাকে ছোট করে নিব। নেওয়ার পর আমরা যদি এভাবে করি, দেখেন কালারটা ডিপ হচ্ছে না? সো এইভাবে আমরা কিন্তু আমাদের এই কালারগুলো এখানে দিয়ে দিতে পারি। ক্লিয়ার? লিপস্টিক একটু বেশি হয়ে গেল না? ঠিক আছে না? আমরা কন্ট্রোল জেড করি। আইকন কিভাবে বড় করলাম একটু আগেই বলেছি, গত দিনও বলেছি, থার্ড ব্র্যাকেটের ক্লোজিং আর ওপেনিং দিয়ে। দেখেন আমাদের এখানে অলরেডি চলে আসছে একটা। এরপর আসছে হচ্ছে পেন্সিল টুল। পেন্সিল টুলটাও হচ্ছে ব্রাশের মতোই। আর এইখানে দেখেন ব্রাশ টুলের মধ্যে কিছু অপশন দেখেন। ব্রাশ টুলের মধ্যে আমরা যদি ব্রাশ টুল সিলেক্ট করার পর আমরা ক্যাম্পাসে এসে রাইট বাটন প্রেস করি, তাহলে আমাদের এই ব্রাশের সাইজ এটিকে আমরা ছোট বড় করতে পারবো। আবার এটির যে হার্ডনেস মানে হচ্ছে কোনটা হার্ডনেস বোঝায় এটাকে আমরা দেখি। এখানে দেখেন এটা এরকম দেখাচ্ছে, তাই না? আমরা এটাকে একটু করে দেই, বড় করে দেই। এখন দেখেন হচ্ছে এটা হচ্ছে সফট কেন বলেন তো? সাইডে হার্ড নাই। আর যদি আমরা রাইট বাটন প্রেস করে এটা হার্ডনেস 100% করে দেই, এখন দেখেন হার্ডনেস। ক্লিয়ার? হার্ড আর সফট বোঝা গেছে? হ্যাঁ, মানে যে এই কর্নার গুলাতে এক প্রকার মনে করেন যে এটাকে বলা হচ্ছে যে হালকা কোনো কালার নাই, এখানে একদম ডিপ, যেখানে হচ্ছে ডিপ কালার। কন্ট্রোল জেড করি, রাইট বাটন প্রেস করে আমরা এটাকে হার্ডনেস কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারি, ছোট বড় করে ব্যবহার করতে পারি। আর এখানে কিছু স্যাম্পল আছে আমরা কোন ধরনের ব্রাশ ব্যবহার করব। ধরেন এটা যদি আমরা সিলেক্ট করি, তাহলে আমরা যদি এখানে এরকম করি, দেখেন এরকমই হবে। রাইট বাটন প্রেস করে আমরা যদি আবার এই সফট এটাকে ক্লিক করি, আবার যদি এখন দেই, এখন সফট হচ্ছে। এই যে দেখেন, ক্লিয়ার? এটা হচ্ছে ব্রাশের কাজ। হ্যাঁ, ব্রাশ সিলেক্ট করার পর এই যে এখানকার কালারটা চেঞ্জ করে আপনি যেই কালারটা দিবেন সেই কালারটা এখানে আসবে অবশ্যই। এরপর আমাদের পরবর্তী টুলস হচ্ছে পেন্সিল টুল। পেন্সিল টুলটাও সেম একই রকম, তবে এটা হচ্ছে হার্ড আর সফট করা যায়। তো পেন্সিল দিয়ে সাধারণত আঁকিবুকি করা যায়। সো এটার কাজটাও সেম ব্রাশ টুলের মতোই। এরপর আসেন কালার রিপ্লেসমেন্ট টুল।
তো কালার রিপ্লেসমেন্ট টুলটা হচ্ছে একটা হালকা কালার দেওয়ার জন্য ব্যবহার করা হয় সেক্ষেত্রে। সো কালার রিপ্লেসমেন্ট টুলটা কি, ধরেন আমাদের জামার কালার যদি চেঞ্জ করতে চাই, অর্থাৎ আমাদের যে স্ট্রাকচার আছে দেখেন আমরা আমাদের এখানে এই কালারটা চেঞ্জ করব স্ক্রিনের। সো এটা করলে কালারটা চেঞ্জ হচ্ছে, কিন্তু ভিতরের যে টেক্সচার সেটা কি চেঞ্জ হচ্ছে না। এটাই হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুলের কাজ। মানে ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হবে না, শেপগুলো চেঞ্জ হবে না, হার্ডনেসগুলো চেঞ্জ হবে না, কিন্তু কালার চেঞ্জ হবে। সো এটা দিয়ে আমরা আমাদের নির্দিষ্ট কিছু কালারের উপর এভাবে কালার চেঞ্জ করতে পারি। ক্লিয়ার? দেখেন এটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। ব্ল্যাক কালারে ইয়েলো কালারটা কাজ করে না। তো এটার কালার চেঞ্জ হয়ে গেল না। তো আমরা যদি অন্য কালার অ্যাপ্লাই করি, এখান থেকে লাল 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 কালারটা ব্ল্যাকে কাজ করে। এটা হচ্ছে ওই যে আমরা কালার মিক্সিং করি না অনেক সময়। সো কোন কালারের সাথে কোন কালার মিক্স করলে কোন কালার তৈরি হয়, ওই রুলসটা সাধারণত এখানে ফলো হয়। ক্লিয়ার? এখন চুলের কালার যদি আমরা চেঞ্জ করতে চাই, দেখেন চুলের কালার চেঞ্জ হচ্ছে না। সো এটা হচ্ছে এই টুলের কাজ। মূলত চুলের কালার চেঞ্জ হচ্ছে, কিন্তু চুলের শেপগুলা কি চেঞ্জ হচ্ছে না। এজন্য এটা হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুল। এরপর হচ্ছে মিক্সার ব্রাশ টুল। এটা দিয়ে আমরা আসলে মাল্টিপল কালার এখানে সিলেক্ট করতে পারবো, এবং এটা ফলো করে হলো আপনার পার্শ্ববর্তী কোনো কালার। ধরেন আমরা এখানে ব্রাশ করতেছি, এটার পার্শ্ববর্তী দুই পাশের কালার নিয়ে সে ব্রাশ করবে। বোঝা গেছে? এটা হচ্ছে আমরা যদি কোনো কিছু ব্লার করতে চাই সেই ক্ষেত্রে এরকম ব্যবহার করা যায়। দেখেন দুইটা কালার মিক্স হবে, এখানে যে কালারটা আছে সেই কালারগুলো পার্শ্ববর্তী কালারগুলো মিক্স হয়ে ব্রাশ হবে। এখান থেকে আমরা এটার কালারও সেট করে দিতে পারি। তো এটা আমাদের খুব বেশি ব্যবহার হয় না সাধারণত। হ্যাঁ, ওকে। এরপরে আসেন ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুল হচ্ছে একটা অংশকে উঠিয়ে নিয়ে অন্য জায়গায় রিপ্লেস করা। এটা যদি আমরা এটাকে একটু বড় করি, দেখেন আমাদের ক্লোন স্ট্যাম্প টুল। আমরা চোখটাকে সিলেক্ট করব, এভাবে অল্টার চেপে ধরে ক্লিক করলাম। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন চোখটা এখানে চলে আসছে না। এটা একটা ভূত হয়ে গেছে। দেখেন কোথায় কোথায় চোখ হচ্ছে, নাক কোথায় গেছে। ক্লিয়ার? আমরা ব্যাক করলাম। তো এটার কাজ হচ্ছে এটা আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় রিপ্লেস সেম জিনিসটা বসাতে চাইলে। প্যাটার্ন স্ট্যাম্প টুল হচ্ছে আমরা কোনো প্যাটার্ন যদি আঁকতে চাই, প্যাটার্ন আমাদের এখানে সিলেক্ট আছে অলরেডি। তো দেখেন একটা প্যাটার্ন এখানে চলে আসছে। প্যাটার্ন বোঝা যাচ্ছে না, সাদা না কিন্তু এটা। আমরা জুম করে দেখি, দেখেন প্যাটার্ন অ্যাপ্লাই হয়েছে। এই যে এই প্যাটার্নটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখানে অনেকগুলো প্যাটার্ন আছে। সো এটাতে ক্লিক করে আমরা যদি এটা করি, দেখেন প্যাটার্ন আঁকা যাচ্ছে না। এটা হচ্ছে প্যাটার্নের জন্য ব্যবহার করা হয়। সো আমরা কি এই পর্যন্ত ক্লোজ করব? ওকে, আমরা